28 নভেম্বর সোমবার রাত 8টায় জাহিদ হোসেন আছি এডিটরস থেকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। 2019 থেকে এসএসসি হবে অভিন্ন প্রশ্নপত্রে, মান বাড়াতে শিক্ষাবিদদের 15 দফা সুপারিশ। রিড ফার্মার সিরাপে শিশু মৃত্যুর মামলায় সব আসামি খালাস, তদন্তে গাফিলতি বলছে আদালত। টাকা কেজি দরে চাল কিনবে সরকার, 3 মাসে সংগ্রহ করা হবে 3 লাখ টন। মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মান বাড়াতে বেশ কিছু বিষয়ে বাদ দেয়া, অভিন্ন প্রশ্ন পরীক্ষা নেওয়া সহ 15 দফা সুপারিশ করেছেন শিক্ষাবিদেরা। এর জবাবে 2019 সালে শিক্ষা বোর্ডের মাধ্যমিক ও সমমানের পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্র নেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। দুপুরে সচিবালয়ে একথা জানান তিনি। দেশে শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা সমালোচনা দীর্ঘদিনের। প্রতি বছরই বাড়ছে পাশের হার ও জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যা, কিন্তু বাড়ছে না শিক্ষার মান। এ অবস্থায় মাধ্যমিক পর্যায়ে বেশ কিছু সংস্কার প্রস্তাব দিলেন দেশের শিক্ষাবিদরা। পরীক্ষার সময় ও শিক্ষার্থীদের চাপ কমাতে এসএসসি পর্যায় থেকে শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান, খেলাধুলা, চারু ও কারুকলা এবং ক্যারিয়ার শিক্ষাকে বাদ দেওয়ার পরামর্শ শিক্ষাবিদদের। কয়েকজন বিশেষজ্ঞ মিলে বইটা লেখেন, তাতে হয়তো তথ্যগুলো ঠিক থাকে, কিন্তু খালি তথ্যগুলো ঠিক থাকলেই তো হবে না। এটা ছাত্রছাত্রীরা যাতে তাদের মনের মধ্যে সহজে চলে যেতে পারে। পাশাপাশি আসে সব শিক্ষা বোর্ডের পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে নেওয়ার কথাও। আসে উত্তরপত্র মূল্যায়ন ও পরীক্ষার ফল প্রকাশের ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের। যন্ত্রণা থেকে আমরা আসলে উত্তর পেয়ে যাব যদি আমরা এই স্ট্যান্ডার্ডাইজ ফর্মটা ব্যবহার করি। একই সঙ্গে আমরা ছেলে মেয়েদের প্রতি ফেয়ার হতে পারবো এবং একই সঙ্গে আন্তর্জাতিক যে শিক্ষা ব্যবস্থা আছে তার সঙ্গে আমরা অ্যাড পার দিতে পারবো। পরে তাদের দেয়া 15টি সুপারিশ পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন শিক্ষামন্ত্রী। 2019 সালে সকল বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র প্রণয়ন করা যেতে পারে, আরো সবাইকে সম্পৃক্ত করে আমরা সেগুলো পরিপূর্ণ করে আমরা এই বাস্তবায়নের আগাবো। পরীক্ষার এমসিকিউ ও সৃজনশীল প্রশ্ন তৈরির জন্য আইটেম ব্যাংক তৈরি, বই পড়া দিবস পালন, যথাসময়ে শিক্ষকদের কাছে টিচার্স গাইড সরবরাহের কথা বলেন শিক্ষাবিদরা। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অভিন্ন প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মোহাম্মদ এলিয়াস হোসেন। স্বাগত এলিয়াস হোসেন। আমরা একটু জানতে চাই যে 2019 সাল থেকে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার কথা আজকে মন্ত্রী মহোদয় বলেছেন, এই বিষয়ে অবকাঠামোগত কোনো পরিবর্তন বা কি ধরনের অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজন আছে বলে আপনি মনে করেন? আমাদের যে প্রস্তাবগুলি আসছে তার মধ্যে একটা প্রস্তাব আছে যে আইটেম ব্যাংক, অর্থাৎ কোশ্চেন ব্যাংক যেটাকে আমরা বলছি কোশ্চেন ভান্ডার, এইটা তৈরি হয়ে গেলে যেহেতু প্রশ্নগুলি স্ট্যান্ডার্ড প্রশ্নগুলি একই সার্ভারে এসে জমা হবে এবং একসাথে তৈরি হবে, সে কারণে কাঠামোগত কোনো পরিবর্তনের প্রয়োজন হবে না। বোর্ডগুলি একসাথে প্রশ্ন তৈরি করে একসাথে পরীক্ষা নেবে। কারণ এইটার একটি ভালো দিক হলো যে আমরা বাচ্চাদেরকে, ছাত্রছাত্রীদেরকে উচ্চতর স্তরে ভর্তির জন্য এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেহেতু তাদেরকে আমরা এই এসএসসি পরীক্ষার মানের ভিত্তিতে মূল্যায়ন করি, ফলাফলের ভিত্তিতে মূল্যায়ন করি, সুতরাং ফলাফল যদি একই প্রশ্নে যাচাই করা না হয়, প্রশ্নের কাঠিন্যত্বের কারণে প্রশ্ন যদি সহজ হয় বা কঠিন হয় তাহলে বিভিন্ন বোর্ডের রেজাল্টে তারতম্য দেখা যায় এবং সেই ক্ষেত্রে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, এই ছাত্রছাত্রীরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় গিয়ে তারা ডিপ্রাইভ হয় বা তাদের সঠিকভাবে মূল্যায়ন করা যায় না। এই কারণে অবশ্যই একই প্রশ্নে পরীক্ষা হলে এই সমস্যা থেকে আমরা কাটিয়ে উঠতে পারবো।
তো প্রশ্ন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে নিশ্চয়ই একটা নতুন চ্যালেঞ্জ চলে আসবে, কারণ এখন অনেকগুলি বোর্ড থাকার কারণে সেটা বলা যায় কিছুটা ডিসেন্ট্রালাইজড আছে। সেটা সেন্ট্রালি হলে কিছু সুবিধাও পাওয়া যাবে, অসুবিধাও থাকবে। সেগুলি কিভাবে ওভারকাম করার পরিকল্পনা করবে? না না, এই ক্ষেত্রে বোর্ডগুলি কিন্তু তাদের দায়িত্ব সেইভাবেই পালন করবেন, এবং এখনও কিন্তু প্রশ্নপত্র বিজি প্রেসেই ছাপানো হয় এবং সব জায়গায় বিতরণ করা হয়, একইভাবেই বিতরণ হবে। সুতরাং এই ক্ষেত্রে কাঠামোগত বা মানে বিতরণের ক্ষেত্রে কোনো সমস্যার সৃষ্টি হবে না। আমরা জানি যে পাবলিক পরীক্ষাগুলি নিয়ে আমরা দীর্ঘদিন যাবতই একটা বড় সমস্যার মুখোমুখি হই, সেটা হচ্ছে যে প্রশ্নপত্র অনেক সময় ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই ক্ষেত্রে চ্যালেঞ্জটা আপনাদের উপরে আরো বড় হবে কিনা? হ্যাঁ, এই ক্ষেত্রে একটি চ্যালেঞ্জ আছে, তবে আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের মন্ত্রী মহোদয় কিছু পদক্ষেপ নেওয়ার কারণে গত 2 বছর আমাদের প্রশ্নপত্র ফাঁস হয় নাই। এরপরেও মানুষের দুর্বৃত্তায়ন নির্ণয় করার জন্য আমাদের দেশে আইন আছে। সেই আইনগুলি যদি আমরা যথাযথ প্রয়োগ করি এবং আমরা যদি ভালো পদক্ষেপ যেভাবে নিচ্ছি সেইভাবে নেওয়া হয়, তাহলে এখান থেকে অবশ্যই আমরা পরিত্রাণ পাবো। তারপরেও একটি চ্যালেঞ্জ থেকেই যায় যে একটি প্রশ্ন বাতিল করলে তাহলে সারা দেশের সকল পরীক্ষায় বাতিল করতে হবে। অধ্যাপক ইলিয়াস, আমরা একটু জানতে চাই যে অনেকগুলি সুপারিশ এসেছে, তার মধ্যে কিছু কিছু সুপারিশ হয়তো খুব অল্প সময়ের মধ্যেই বাস্তবায়ন করা সম্ভব হবে। আমি আপনার মতামত জানতে চাচ্ছি যে কিছু বিষয়ের যেন পরীক্ষা থেকে বাদ দেয়া হয়। এটা স্কুল পর্যায়ে মূল্যায়নের মাধ্যমে শিক্ষা থেকে বাদ যাচ্ছে না, কিন্তু পরীক্ষা থেকে বাদ দেওয়ার সুপারিশ এসেছে। এটির ব্যাপারে আপনার নিজের প্রতিক্রিয়া কি? আপনি এটার সঙ্গে কি মনে করেন এই সুপারিশটির ব্যাপারে? এই সুপারিশের বিষয়, যেমন আমরাও যখন লেখাপড়া করেছি তখন কিন্তু ক্রীড়া শিক্ষা ফাইনাল পরীক্ষা দেওয়া, অর্থাৎ চূড়ান্ত পরীক্ষা, পাবলিক পরীক্ষা যেটা, সেখানে কোনো মান ছিল না। কিন্তু আমরা স্কুলে লেখাপড়া করেছি এবং স্কুলে খেলাধুলা করেছি। তো সেই ক্ষেত্রে যে প্রস্তাবটি আসছে, এই প্রস্তাবটি ভালো, যে এই জাতীয় জিনিসগুলি স্কুল অ্যাসেসমেন্ট, যেটা সেলফ অ্যাসেসমেন্ট স্কুল থেকে যদি আসে, যেমন আমরা প্র্যাকটিক্যাল পরীক্ষা নিচ্ছি, সেখানে কিন্তু এটা পাবলিক এক্সামস হচ্ছে না, প্রতিষ্ঠান পর্যায়ে প্র্যাকটিক্যাল পরীক্ষা হচ্ছে এবং তার মার্কস এসে বোর্ডে যোগ হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা প্রতিষ্ঠান পর্যায়ে অ্যাসেসমেন্ট বলছি, সেই মাধ্যমে এই নাম্বারগুলি আসলে আমাদের পাবলিক পরীক্ষা কমে যাবে এবং এইখানে যে খাতা দেখা বা বিভিন্ন সময় যেটা নষ্ট হতো সেখান থেকে বেঁচে যাবে। এবং একটা জিনিস সবাইকে খেয়াল করতে হবে যে খেলাধুলা আমি তথ্যগতভাবে জানলাম কিন্তু মাঠে নামলাম না, সেই ক্ষেত্রে কিন্তু খেলাধুলা আসলে হবে না। এই জাতীয় তাহলে যে শিক্ষাগুলি আছে যে আমাকে বাস্তবে শিখতে হবে, সেটা প্র্যাকটিক্যাল পরীক্ষার নাম্বার যেভাবে যোগ হয় ঠিক একইভাবে অ্যাসেসমেন্ট করে পাবলিক পরীক্ষায় যুক্ত করলে ছেলে মেয়ে সহ জাতি উপকৃত হবে বলে আমার বিশ্বাস। অধ্যাপক ইলিয়াস, আমরা দেখছি যে বিশিষ্টজনেরা যে সুপারিশগুলি দিয়েছেন সেগুলি সবগুলি কোনো না কোনোভাবে প্র্যাকটিক্যালের সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ খেলাধুলা, স্বাস্থ্যবিজ্ঞান, কারুকলা, ক্যারিয়ার, এই বিষয়গুলি আসলে আপনি যেটা বলছেন আমারও মনে হয় যে ইট মেক সেন্স। যদি সেটা সায়েন্সের প্র্যাকটিক্যালের মতোই অন্য সাবজেক্টগুলির প্র্যাকটিক্যাল হিসেবে যোগ করা যায়, তাহলে হয়তো বাড়তি চাপটা পাবলিক পরীক্ষার উপরে অনেক কমিয়ে আনা সম্ভব হবে। আমরা দেখেছি যে এখনকার যে টেক্সট বুক আছে সেগুলি আরেকটু আকর্ষণীয় করার জন্য তাদের সুপারিশ আছে। সেইটি করা কতটুকু সময় সাপেক্ষ হবে বলে আপনার মনে হয়? এবং এই ক্ষেত্রে আমাদের যে প্রস্তুতি, কারণ এটা যথেষ্ট ইনপুটের প্রয়োজন হবে টেক্সট বুক যে কোনো ধরনের পরিমার্জনের জন্য, সেইটার প্রস্তুতি আমাদের কতটুকু আছে? এই ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে বই আসলে চেঞ্জ হবে না, বইগুলিতে যে তথ্য আছে তথ্য ঠিকই থাকবে, কিন্তু উপস্থাপনার ক্ষেত্রে আমরা বিভিন্ন বই দেখছি যে সমস্যাগুলি সৃষ্টি হয়েছে সেটা হলো যে একই একটা জিনিস বোঝানোর চেষ্টা করা হয়েছে লেখার মধ্যে, কিন্তু সেটা প্রকৃতপক্ষে বোঝানো যায় নাই। এই জায়গাগুলি আমরা চেঞ্জ করার পরামর্শ যেটা আসছে সেটা বেশি সময় লাগবে না, 3-4 মাস সময় পেলে হয়তো এটা ঠিক করে দেওয়া যাবে। সুখপাঠ্য বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে এসেছে, কারণ বিশেষ করে আমরা যখন কথা বলছি মাধ্যমিক পর্যায়ে তখন কিন্তু অনেক কঠিন বিষয় হলেও সেটাকে সহজভাবে উপস্থাপন করা, কারণ একটা
ক্লাসে বা সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে কিন্তু অনেকগুলি বিভাগ আছে, বিভাগ বলতে আমি স্তর আছে। কেউ হয়তো খুব দ্রুত এটা ধরতে পারবে, কারোর জন্য হয়তো এটা অনেক বেশি চ্যালেঞ্জিং হবে। ফলে সবার জন্য উপযোগী করাটা, সেইটার এই পরামর্শটাকে আপনি মনে করেন যে এখন বইগুলির জন্য এই চ্যালেঞ্জটা আছে যে সব বাচ্চাদের জন্য হয়তো উপযোগী এটা নাও থাকতে পারে, সেইটা করার ক্ষেত্রে আমাদের কি ধরনের প্র্যাকটিস করা প্রয়োজন? এই ক্ষেত্রে আমরা যেটা বলবো যে আমি নিজেও একটি সাবজেক্ট এখানে বই দেখেছি, সেটা হলো গণিতের বইগুলিতে বিভিন্ন সংজ্ঞা এবং বিভিন্ন উপস্থাপনা যেভাবে করা হয়েছে তাতে বুঝে ওঠা খুব কঠিন। সেই ক্ষেত্রে যদি এটাকে সহজীকরণ করা যায়, সুপাঠ্য করা যায় এবং বাচ্চাদের বোধগম্য করে উপস্থাপন করা যায়, তাহলে সকল বাচ্চাদেরই, সকল ছাত্রছাত্রীদেরই এইটা সাবজেক্ট বোঝা, নিজে বোঝা শিক্ষকের পক্ষে সহজ হবে, যে এটা তাদেরকে বুঝিয়ে দেওয়া। এবং বাচ্চাদের মধ্যে, ছাত্রছাত্রীদের মধ্যে আরেকটি চর্চা হবে, সুপাঠ্যভাবে কোনো কিছুকে উপস্থাপন করা, শ্রুতি মধুর করে কোনো কিছু উপস্থাপন করা, এটাও কিন্তু শিক্ষারই একটি অংশ। সুতরাং এই কাজটি হলে বাচ্চাদের লেখাপড়ার মানও অনেক বেড়ে যাবে। অধ্যাপক ইলিয়াস হোসেন, আপনার কাছে শেষ একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে আমাদের বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে, যেটি আপনি প্র্যাকটিক্যালের কথা বলছিলেন, বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন দরকার। কারণ অনেক ক্ষেত্রেই আমরা দেখি বাস্তবে বিজ্ঞানের যে প্রায়োগিক দিক আছে সেটিতে শিক্ষার্থীদের খুব বেশি এক্সপোজ হয় না, থাকে না, অনেক সময় অনেক স্কুলেরও সেই প্রস্তুতি থাকে না। সেইটি নিয়ে আলাদাভাবে আপনারা ভাবছেন কিনা? কারণ আমরা এটা দেখেছি, প্রধানমন্ত্রী উদ্বেগ জানিয়েছেন যে আমাদের বিজ্ঞান শিক্ষাটি নিয়ে। হ্যাঁ, এই ক্ষেত্রে আমাদের যে সেসি প্রজেক্ট আছে, এই প্রজেক্ট থেকে সারা দেশের সম্ভবত 1000 স্কুলে এই বছরই ল্যাব তৈরির জন্য প্রজেক্ট নেওয়া হয়েছে এবং এই কাজটি দ্রুত সম্পন্ন হবে। এবং প্রতিটা প্রতিষ্ঠানকে আমি অনুরোধ করব যে 9-10 পর্যায়ে, এসএসসি পর্যায়ে ব্যবহারিক পরীক্ষা নেওয়ার জন্য বেশি দামি যন্ত্রপাতির আসলে দরকার হয় না। সুতরাং প্রতিষ্ঠান যারা পরিচালনা করছেন, যারা প্রধান শিক্ষক আছেন, যারা কমিটিতে কাজ করছেন, তাদের সকলকে অনুরোধ করব যে পরীক্ষার পূর্বে যারা ছাত্রছাত্রীরা যাতে ব্যবহারিক পরীক্ষা সঠিকভাবে দিতে পারে, অল্প কিছু যন্ত্রপাতি কিনে সেটা আপনারা অবশ্যই করবেন। অধ্যাপক ইলিয়াস হোসেন, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। রেডিও স্পিকে নিচ্ছে একটা বিরতি। ভেজাল প্যারাসিটামল খাওয়ার পর শিশু মৃত্যুর ঘটনায় 7 বছর আগে রিড ফার্মাসিউটিক্যালসের বিরুদ্ধে করা মামলায় 5 আসামির সবাইকে খালাস দিয়েছে আদালত। ঢাকার ঔষধ আদালতের বিচারক আতোয়ার রহমান সোমবার এই রায় ঘোষণা করে বলেন, মামলার বাদী ও তদন্ত কর্মকর্তার অযোগ্যতা ও অদক্ষতার কারণে অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে রাষ্ট্রপক্ষ। 2009 সালের জুন থেকে আগস্ট, এই 3 মাসে রিড ফার্মার প্যারাসিটামল সিরাপ খেয়ে 28 শিশুর মৃত্যুর অভিযোগ ওঠে। সে বছরের 10ই আগস্ট প্রতিষ্ঠানটির মালিকসহ 5 জনকে আসামি করে মামলা হয় ঢাকার ঔষধ আদালতে। সেদিনই আসামিদের ধরতে জারি হয় গ্রেপ্তারি পরোয়ানা। এজাহারে বলা হয়, শিশু মৃত্যুর জন্য দায়ী রিড ফার্মার প্যারাসিটামলে বিষাক্ত উপাদান। 7 বছর পর সোমবার মামলার রায় দেন আদালত। খালাস পান রিড ফার্মার মালিক মিজানুর রহমান, তার স্ত্রী পরিচালক শিউলি রহমান, পরিচালক আব্দুল গনি, ফার্মাসিস্ট মাহবুবুল ইসলাম ও এনামুল হক। তবে রায়ের পর্যবেক্ষণে আদালত বলছে, মামলার বাদী ও তদন্ত কর্মকর্তার অযোগ্যতা ও অদক্ষতার কারণেই অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে রাষ্ট্রপক্ষ। রিড ফার্মার মালিকের বিরুদ্ধে যে মামলাটা আনয়ন করা হয়, সেই মামলায় এই ঔষধগুলা রিড ফার্মার কাছ থেকে উদ্ধার করা হয়। তবে মামলার আলামত হিসেবে জব্দ করা প্যারাসিটামল রিড ফার্মার নয় বলে দাবি করছেন আসামি পক্ষের আইনজীবী। এগুলো বিজ্ঞ মনে করেন যে সেই প্রক্রিয়ায় জব্দ করা হয়নি আলামত, এই জন্য তিনি এই মামলা থেকে আসামি থেকে অব্যাহতি দিয়েছেন। মামলার এজাহারে বলা হয়েছিল, রিড ফার্মার প্যারাসিটামলে বিষাক্ত উপাদানের কারণেই শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। কিন্তু তদন্ত কর্মকর্তা আদালতে জমা দেওয়া অভিযোগপত্রে বলেন, ওই প্যারাসিটামলে ডাইইথিলিন গ্লাইকল পাওয়া যায়নি, তবে ওই ওষুধ ছিল নিম্নমানের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, রায়ে যে পর্যবেক্ষণের কথা বলা হয়েছে সেটি নিয়ে আইনজীবীদের সঙ্গে কোনো কথা হয়েছে কিনা, যে বিশেষ করে এই রায়ের রাষ্ট্রপক্ষ ব্যর্থ হয়েছে বলে আদালত বলছেন, ফলে আসামিরা খালাস পেয়ে গেছে, এই ব্যাপারে কি করণীয় আছে? রাষ্ট্রপক্ষ আপিল করবে বা পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? রায়ের পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাংবাদিকদের সাথে কথা বলেছিলেন। তিনি তখন বলেছিলেন যে আদালতের এই যে এই তদন্তের কাজে যথেষ্ট পরিমাণেই দুর্বলতা ছিল, কারণ এই ভেজাল প্যারাসিটামলের যে নমুনা সংগ্রহ করা হয়েছিল সেটি মূলত করা হয়েছিল ঢাকা শিশু হাসপাতাল থেকে। তো রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেছিলেন যে এই নমুনাটি যদি রিট ফার্মার নিজস্ব কারখানা থেকে সংগ্রহ করা হতো তাহলে হয়তোবা মামলার এজাহারে যেটি বলা হয়েছিল সেটি প্রমাণ করা যেত। আরেকটি বিষয় তিনি বলেছেন যে এই ধরনের ভেজাল ওষুধের মামলায় মূলত তা যখন আলামত জব্দ করা হয় তখন সেটি 4 ভাগে ভাগ করা হয়। এর মধ্যে একটি ভাগ আসামি পক্ষকে দিতে হয়, আরেকটি ভাগ পরীক্ষাগারে জমা দিতে হয়, আরেকটি ভাগ আদালতে জমা দিতে হয় এবং আরেকটি ভাগ রাখতে হয় ওষুধ প্রশাসন অধিদপ্তরের নিজের কাছে। কিন্তু এই তদন্তের ক্ষেত্রে যিনি তদন্ত কর্মকর্তা ছিলেন শফিকুল ইসলাম, তিনি এটি মানেননি। তিনি আদালতের কাছে কোনো প্রকার আলামত জমা দেননি। এর ফলেও কিছুটা অযোগ্যতার অথবা অদক্ষতার প্রমাণ মিলেছে বলে কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেছেন। তিনি আরেকটি বিষয় বলেছেন যে এখন এ বিষয়ে আপিল করবেন কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে ঔষধ প্রশাসন অধিদপ্তর। যদি ঔষধ প্রশাসন অধিদপ্তর সিদ্ধান্ত নেয় যে এই রায়ের বিপক্ষে তারা আপিল করবে তাহলে তিনি আপিল করবেন বলেও তিনি বলেছেন। আরেকটি বিষয় হচ্ছে যে এই রায় প্রকাশের পর সাংবাদিকদের সাথে কথা বলেছিলেন যে এই রিট ফার্মার মালিক মিজানুর রহমান, তিনি অভিযোগ করেছেন যে তাকে হয়রানির জন্যই এই মামলাটি করেছিল তৎকালীন ওষুধ প্রশাসন অধিদপ্তরের যিনি তত্ত্বাবধায়ক শফিকুল ইসলাম। তিনি এও বলেছেন যে তিনি নিজেই আরেকটা হয়তো বা মামলা করতে পারেন যে তার যে পরিমাণ ব্যবসায়িক ক্ষতি হয়েছে এবং তার যে মানহানি হয়েছে এজন্য তিনি আরেকটি মামলা করতে পারেন। এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন যে উচ্চ আদালতের কিন্তু একটি নির্দেশনা রয়েছে, এই রিট ফার্মার কোনো ওষুধ খুচরা বাজারে অথবা কোনো ধরনের বাজারে বিক্রি করা যাবে না। তো এই মামলার পরবর্তী আপিলের সিদ্ধান্ত নেবে ওষুধ প্রশাসন অধিদপ্তর। এই বিষয়ে আমি ওষুধ প্রশাসন অধিদপ্তরের যিনি পরিচালক, মানে বলা চলে ওষুধ প্রশাসন অধিদপ্তরের মুখপাত্র, তিনি মূলত ওষুধ প্রশাসন অধিদপ্তরের পক্ষ থেকে সাংবাদিকদের সাথে কথা বলেন। সেই রুহুল আমিনের সাথে আমি বিকেল থেকেই যোগাযোগের চেষ্টা করছিলাম মুঠোফোনে, কিন্তু তিনি ফোন ধরেননি। এর ফলে আমরা জানতে পারিনি আসলে এই মামলার রায়ের সময় ওই যে শিশুরা মারা গিয়েছিল তাদের পরিবারের কেউ উপস্থিতি ছিল কি আদালতে? না, ওই সময় আসলে ওই শিশুদের পরিবারের কেউ উপস্থিত ছিলেন না। ওই সময় মূলত এই রায় এই মামলার যারা সাক্ষী ছিলেন ঢাকা শিশু হাসপাতালের পরিচালক, তৎকালীন পরিচালক এবং মামলার বাদী সহ ওষুধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারা এবং আইনজীবীরাই উপস্থিত ছিলেন। ওই সময় এই যেসব শিশু মারা গিয়েছে তাদের বাবা মা অথবা পরিবারের কেউই উপস্থিত ছিলেন না। সাধারণ আইনজীবীদের কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে যে যেখানে অনেকগুলি শিশু মারা গিয়েছে, 28 জনের মতো শিশু মারা গিয়েছে, সেই মামলাটি যে প্রমাণ করা যায়নি সেটার ব্যর্থতা, কিভাবে এটার থেকে আসলে রেমিডি পাওয়া যেতে পারে, নতুন করে মামলাটি আবার শুরু করা যাবে নাকি এটা হাইকোর্টে গিয়ে আপিল করে এটার কিছু করা হবে? সাধারণ আইনজীবীদের সাথে আমার কয়েকজনের সাথে কথা হয়েছিল, তারা মূলত যেটি বলছেন যে আসলে আইনজীবীদের তো আসলে এখানে করার কিছু থাকে না। যখন এজাহার দুর্বল হয়ে যায় অথবা তদন্তে ভুল উঠে আসে, তারা একটি বিষয় বলেছেন যে ওই সময় যিনি তদন্ত করেছেন তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার একটি দাবি উঠেছে। এখানে শুধু আইনজীবী না, আমি যারা ওষুধ সংশ্লিষ্ট ওষুধ বিক্রেতা রয়েছে সেই ড্রাগ অ্যাসোসিয়েশনের সাথেও আমি কথা বলেছিলাম। তারা বলেছে যে এই ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনেক কর্মকর্তার বিরুদ্ধেই নানা প্রকার অভিযোগ আছে যে তারা বিভিন্ন সময় ভেজাল ওষুধ যে বাজারজাত করার ক্ষেত্রে তাদের প্রত্যক্ষ সহযোগিতা নিয়ে থাকে। এই বিষয়টিও এই মামলার তদন্তের ক্ষেত্রে আবারও ওষুধ প্রশাসন অধিদপ্তরে তদন্ত করা উচিত বলে এই ওষুধ ব্যবসায়ীরা মনে করেছেন যে এই শফিকুল ইসলাম হয়তোবা কি কোনো প্রকার সুযোগ সুবিধা নিয়ে এই তদন্ত প্রতিবেদনটি দুর্বল করে দিয়েছেন কিনা সে বিষয়ে তারা তদন্ত করার দাবি তুলেছেন একটি। নুরুল আলম, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকে নিচ্ছে আরো একটি ভিডিও।
চলতি আমন মৌসুমে দেশের অভ্যন্তরীণ বাজার থেকে মোট ৩ লাখ মেট্রিক টন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ৩৩ টাকা কেজি দরে ওই চাল সংগ্রহ করা হবে। ১ ডিসেম্বর থেকে এই সংগ্রহ অভিযান শুরু হবে, চলবে আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত। খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে রোববার খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, সরকারি গুদামে চালের পর্যাপ্ত মজুদ আছে। যেসব চালকল সরকারের নির্দেশনা মেনে আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে না, তাদের কাছ থেকে এবছরই শেষবারের মতো চাল সংগ্রহ করা হবে। অভ্যন্তরীণ বাজার থেকে চাল সংগ্রহ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন জয়পুরহাট কালাই খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সোবহান, রাজশাহী থেকে অটো রাইস মিল মালিক কামাল উদ্দিন এবং খুলনা থেকে চালকল ব্যবসায়ী মোহাম্মদ মুস্তফা কামাল। স্বাগত আপনাদের। মোহাম্মদ আব্দুস সোবহান, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে যেই দাম নির্ধারণ করা হয়েছে সেইটি আসলে কৃষকদের জন্য কি ধরনের সুফল বয়ে আনবে, আর আপনারা চালটা সংগ্রহ করবেন বা সরকার কিভাবে সংগ্রহ করবে? সরাসরি কৃষক থেকে সংগ্রহ করবে নাকি চালকল মালিকদের কাছ থেকেই সংগ্রহ করা হবে শুধু? এটা বাজার থেকে যে চাল সংগ্রহ করা হবে এটা সরাসরি কৃষকের কাছ থেকে নয়, এটা চুক্তিবদ্ধ মিল মালিকদের কাছ থেকে সংগ্রহ করা হয়। চালের যে দাম নির্ধারণ করা হয়েছে এতে স্বাভাবিক কারণেই ধানের দাম যখন মিলাররা ধান কিনতে থাকবে তখন অটোমেটিক ধানের দামটা বেড়ে যাবে, এতে কৃষক অনেক সুফল পাবে। সেখান থেকে আমরা মিল মালিকদের কাছ থেকে এই চালগুলি নেব। চালগুলি কৃষকদের কাছ থেকে নেওয়া যায় না, কারণ কৃষকদের তো মিল চাতাল নেই আর কি, চুক্তিবদ্ধ মিলার ছাড়া এ চাল নেওয়া যায় না। যখনই আমরা বাজার থেকে কৃষক মিলাররা ধান কিনবে অটোমেটিক দামটা বেড়ে যাবে বাজারের দামটা বেড়ে যাওয়ার ক্ষেত্রে এই ক্ষেত্রে অনেক সময় অভিযোগ থাকে যে ঠিক মতো কৃষকরা যথাযথ দামটা পাচ্ছে না, সেটি নিশ্চিত করার জন্য কোনো ধরনের তদারকির কি সুযোগ আছে? এবার যেটা আমরা দেখছি আর কি, তাতে মোটামুটি কৃষক ভালো মূল্য পাচ্ছে এবং খুব খুশি আর কি। আমি নিজেও বাজারে গিয়েছি, জিজ্ঞেস করেছি, অনেককেই বলছে না আমরা খুব ভালো মূল্য পাচ্ছি আর কি বাজারে আর কি। আমি কালায় যে একটা পাঁশির একটা জায়গা আছে আর কি, কালাই উপজেলা পাশি, ওখানে আমি 2-3 দিন গিয়েছি। তাতে কৃষকরা তো খুব খুশি, তারা তো মনে বলেছে যে আমরা খুব ভালো দাম পাচ্ছি। আমরা একটু রাজশাহীতে যাব, কামাল উদ্দিন সাহেব আছেন সেখানে। কামাল উদ্দিন, যেই দাম নির্ধারণ করা হয়েছে সেটি আপনারা কিভাবে দেখছেন? এটির ফলে কৃষকের কাছে ন্যায্য মূল্যে পৌঁছে দেওয়া সম্ভব হবে কিনা? আমি সর্বপ্রথমে জানাই আমাদের খাদ্যমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাই আমার মিল মালিকের পক্ষ থেকে এবং কৃষকের পক্ষ থেকে। আমাদের যে সরকার 1 টাকা রেট বাড়িয়েছেন, কেজি প্রতি 30 টাকা করেছেন, এর জন্য কৃষকরা লাভবান হবে। কারণ যে ধানের দামটা অটোমেটিক বেড়ে যাবে এবং মার্কেটে দেখা যায় ধানের দামে কৃষকরা খুব খুশি। আপনাদের আশেপাশেই সব জায়গায় ধান পাওয়া যায়, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ধানের দামে কি রেট চলছে এখন। আর এটা অটোমেটিক কৃষকরাই লাভবান হবে। আমরা তো শুধু কৃষকের কাছে কিনবো আর চাল বানিয়ে গভর্নমেন্টকে সাপ্লাই দেব। এবং গভর্নমেন্ট যেভাবে চাল নিচ্ছে আমাদের কাছে, এত ভালো চাল আগের কোনো সরকার নিতে পারেনি। গত বছর থেকে যে চাল নিচ্ছে মার্কেটের থেকেও ভালো চাল আমরা গভর্নমেন্টকে দিচ্ছি এবং এটা ইন্টারন্যাশনাল পর্যায়ে এক্সপোর্ট করা যায়, এই ধরনের চাল আমরা গভর্নমেন্টকে দিতে পারছি বর্তমানে। এবং সেটি দেওয়ার ক্ষেত্রে যেই দাম সরকার আপনাদেরকে দিচ্ছে, কৃষককে দিয়ে আপনাদের ব্যবসা করার সুযোগ সেখানে যথেষ্ট থাকছে কিনা? অ্যাকচুয়ালি যদি সরকার আরও কমিয়ে দেয় আমরা কম দামে ধান কিনবো, আর যদি সরকার বাড়িয়ে দেয় অটোমেটিক কৃষকের লাভ হবে। আমাদের তো যা হওয়ার তাই হচ্ছে, লস হচ্ছে। কোনো সময় আমরা গত সিজনে যে গভর্নমেন্টকে চাল দিয়েছি প্রত্যেক মিল মালিকের লস করেছি। কেন? হাইব্রিড ধান 400 টাকা মন ছিল। গভর্নমেন্টের পদক্ষেপ এখন ভুল কি না আমি বলতে পারবো না, একসঙ্গে আমাদেরকে এমনভাবে অর্ডার দিলেন
যে মার্কেটে চালের দাম বেড়ে গেল, চালের দাম তো বাড়ে না, ধানের দাম বাড়ে। আমরা ধান কিনে চাল করি, তো ধানের দাম বাড়লেই চালের দাম বাড়ে। কামালউদ্দিন, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা একটু খুলনা যাব সেখানকার পরিস্থিতি জানার জন্য। মোহাম্মদ মুস্তফা কামাল আছে আমাদের সঙ্গে। মোহাম্মদ মুস্তফা কামাল, আমরা একটু জানতে চাই যে সরকার যে চালের দাম নির্ধারণ করেছে এবং সংগ্রহের সময়সীমা নির্ধারণ করেছে ডিসেম্বর থেকে মধ্য মার্চ পর্যন্ত, এটি আপনাদের ব্যবসা করার ক্ষেত্রে এবং কৃষকের, কারণ এখানে আসলে দুই পক্ষই লাভবান না হলে শেষ পর্যন্ত বলা যায় যে চালের বাজারের মূল যেই লক্ষ্য সেটা নির্ধারণ করা বা সুফল পাওয়াটা কঠিন হবে। জি, আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আপনার মাধ্যমে আমি বাংলাদেশের সরকার এবং মাননীয় খাদ্যমন্ত্রী সহ এই সাথে রিলেটেড যারা আছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি বলতে চাচ্ছি এটাই যে সরকার গত আমনের সিজনে আমাদেরকে 31 টাকা রেটে চাল খরিদের জন্য আমাদের সাথে চুক্তিবদ্ধ হন এবং আমরা কিন্তু সফলভাবে সেই চাল আমরা কিন্তু সংগ্রহ লক্ষ্যমাত্রা অর্জনে আমরা সার্বিক সহযোগিতা করেছিলাম। বর্তমানে চালের বাজার যেভাবে আছে কৃষক বান্ধব, সাথে সাথে আমাদের জন্য অনেকটা সহায়ক এইভাবে বলবো যে আমরা লাভবান হই আর না হই, আমরা ক্ষতিগ্রস্ত আমরা কম হব। কারণ ধানের বাজারটা এখনো পর্যন্ত সহনশীল আছে। কাঁচা ধান যেটা চালের রেশিও কম হবে কিন্তু সেটা 33 টাকা, মেবি 33.5 টাকা, মেবি 32.5 টাকা এরকম পর্তায় আমাদের কিন্তু চালের উৎপাদন খরচ আসবে। কিন্তু আমরা শুধু ব্যবসার স্বার্থেই আমরা ব্যবসা করব না, আমরা সরকারের এই সংগ্রহ লক্ষ্যমাত্রাকে আমরা জাতীয় এবং বৃহৎ দেশের স্বার্থে আমরা সরকারের এই লক্ষ্যমাত্রা অর্জনে আমরা সহায়ক ভূমিকা পালন করে থাকি এবং আমরা প্রতিবারই আমরা বিভিন্ন সময় আপৎকালীন মজুদ গড়তে সার্বিক সহযোগিতা করে থাকি। আমি এক কথায় আপনাকে বলতে চাই যে বর্তমানে ধানের যে বাজার আছে এটা একদম কাঁচা ধান, এটা এখনো পর্যন্ত শুকায় নাই। আপনার ক্ষেতের থেকে কেটে আপনার মোলে যেভাবে বিক্রি করে কৃষক 670-80 টাকা, মেবি 700 টাকা, 750 টাকা, 800 টাকা পর্যন্ত কেনা বেচা করতেছে। এতে কৃষক কিন্তু লাভবান, কারণ পানি সহ ওজনে যেভাবে বিক্রি হয় এই ধানটা শুকাইতে গেলে অন্তত 5-6 কেজি 7 কেজি কমে যাবে। তো সেই হিসাবে কৃষকের এই রেটটা কৃষক বান্ধব এবং আমি মনে করি আমরা সরকারের মাত্র 3 লক্ষ টন টার্গেট, আমরা এই 3 লক্ষ টন টার্গেট আমাদের লাভ হোক, আসল হোক, ব্যবসা হোক, আমরা কিন্তু দিয়ে দেব। এবং আমরা কামালউদ্দিন এবং আব্দুস সোবহান, আপনারা তিনজনই থাকেন। আমরা একটা বিরতিতে যাব, বিরতির পর ফিরে এসে একটু জানতে চাইবো যেটা কোয়ালিটির কথা বলা হচ্ছে যে মানসম্মত চাল সেটা কিভাবে নিশ্চিত করা যায় এবং যদি কোনো কল এরকম থাকে যারা মানসম্মত চাল উৎপাদন করতে পারছে না তাদের কাছ থেকে চাল নেওয়া হবে না বলেও খাদ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেন, সেইটার কোনো বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে কিনা। আমরা একটা বিরতির পর আপনাদের কাছে ফিরে আসছি। রেডিও স্পিকে নিচ্ছে আরো একটু বিরতি। চাল সংগ্রহ নিয়ে কথা বলতে আবার চলে যাচ্ছি অতিথিদের কাছে। আব্দুস সোবহান, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে চাল সংগ্রহ যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সেটি সংগ্রহে রাখার জন্য সরকারের প্রস্তুতি কতটুকু আছে এবং এখন যেই চাল আমাদের গুদামগুলিতে আছে সেইগুলির কি করা হবে? যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এর জন্য সরকারের গুদামে পর্যাপ্ত জায়গা আছে এবং যে চালগুলি মজুত আছে এগুলি পর্যায়ক্রমে আমরা বিভিন্ন চ্যানেলে ডিস্ট্রিবিউট করি আর কি। তাছাড়াও যে চাল কেনা হবে এবং সংগ্রহ করা হবে আর কি এখন এটা সংরক্ষণ করার সরকারের পর্যাপ্ত জায়গা আছে। সোবহান সাহেব, আপনি সঙ্গে থাকুন। আমরা একটু কামালউদ্দিন সাহেবের কাছে যাব রাজশাহীতে। কামালউদ্দিন, খুব সংক্ষেপে জানতে চাই যে চাল কলগুলির ধীরে ধীরে আধুনিকায়ন হচ্ছে, এই প্রক্রিয়াটি কতটুকু দ্রুত হচ্ছে এবং যে ঘোষণাটি আজকে খাদ্যমন্ত্রী দিয়েছেন যে আগামীতে হয়তো মিলগুলি কোয়ালিফাইড না হলে নেওয়া হবে না, সেটি আপনাদের ব্যবসার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি করবে কিনা?
না, খাদ্যমন্ত্রী আপনার সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, কেন যে 2 ধরনের চাল গোডাউনে নিতে পারবে না, কেন অফিসারদের খুব অসুবিধা হয়। ওনারা, আপনারা জানেন যে আমাদের দেশে এখন সব আধুনিক মেশিন, সব জাপানিজ মেশিন, ইংল্যান্ডের মেশিন, এগুলো মেশিনের চাল হয়, কোয়ালিটি সম্পূর্ণ চাল হয়, এবং আমার মনে হয় আমাদের দেশে কোনো অসুবিধা হবে না। আপনারা দেখেন যে আগে ইন্ডিয়া থেকে কত চাল আসতো, আমাদের মন্ত্রী মহোদয় সেই চালকে বন্ধ করেছেন আনা, এবং আমাদের দেশের চাল দিয়ে আমাদের চলছে। এর আগে সরকার দেখা যায় যে কত চাল এসছে, কত ডলার আমাদের বাইরে চলে গেছে, কিন্তু এবছর তো কোনো চাল আসেনি, আমাদের দেশের চালেই আমাদের দেশ চলছে, কোনো ইফেক্ট হবে না। মুস্তফা কামাল, জানতে চাই যে এই যে সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 3 লাখ টন, এইটি যথেষ্ট কিনা, অথবা এটা বাড়ালে কি ধরনের, কি পরিমাণও বাড়ানো উচিত, এবং দামটা বাড়ানোর ব্যাপারেও সরকার পর্যালোচনা করতে পারে কিনা? আমি আপনাকে প্রথমেই আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে আপনার এই প্রশ্নটা অত্যন্ত যুগোপযোগী এবং প্রয়োজনীয় সময়ে আপনি করছেন। সরকার বর্তমান সময়ে যে রেটটা দিছেন, এটা আসলে ধাপে ধাপে সরকারের যে চিন্তাভাবনা যে কৃষক বান্ধব রেট হবে, সাথে সাথে মিলাররাও যাতে দিতে পারে, তারাও যেন ক্ষতিগ্রস্ত না হয়। তো সরকারের এই 31 থেকে 2 টাকা বাড়াইয়ে দিয়ে 33 টাকা করার পিছনে অত্যন্ত যুক্তিপূর্ণ রেট, এবং আমি মনে করি এটা আমরা লাভবান হব না, আবার দেখা যাচ্ছে যে আমরা বেশি একটা ক্ষতিগ্রস্ত হব না। এটা আমি সরকারের এই রেটটাকে সাধুবাদ জানাবো, এই জন্য যে যদি সরকার মনে করে যে 33 টাকায় আমরা 3 লাখ টন দিয়ে দিছি, তাহলে সরকার যদি পরবর্তীতে আরও খরিদ করতে চায়, বাজারের দিকে লক্ষ্য করে সরকার এটাকে রেটটাকে আবার রিভিউ করতে পারে। তো আমি মনে করি কামাল উদ্দিন এবং আব্দুস সোবহান, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের এডিট স্পিকে। আমন্ত্রণ আমাদের পরের আগে।